সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। আমরা পড়ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম গতিবিদ্যা। আমরা এর আগে গতির সমীকরণ পড়েছি, প্রাস পড়েছি, গতির সমীকরণ সংক্রান্ত অঙ্ক করেছি, প্রাস সংক্রান্ত কিছু অঙ্ক করেছি এবং আজকে আমরা এই অধ্যায়ের যে শেষ অংশ সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা এই টপিক রিলেটেড কিছু অঙ্ক দেখাবো। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে। তারপরে আমরা আলোচনা করব সুষম বৃত্তীয় গতি বিষয়টি নিয়ে এবং সেই সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা একটা ত্বরণ পাবো, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আমরা সেই কেন্দ্রমুখী ত্বরণের মান ও দিক নির্ণয় করব এবং আমরা এই কেন্দ্রমুখী ত্বরণের সাহায্যে যে উৎপন্ন বল, সেই কেন্দ্রমুখী বল নিয়েও আমরা কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই হলো আমাদের আলোচ্য বিষয়। চলো তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো ধাপে ধাপে পড়া শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম টপিক পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছেন বিজ্ঞানী গ্যালিলিও। পড়ন্ত বস্তুর সূত্রের তিনটি সূত্র রয়েছে। এর মধ্যে প্রথম সূত্রটি হলো একই উচ্চতা এবং স্থির অবস্থা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? অর্থাৎ বস্তুটি ভারী না হালকা বা বস্তুটি কী উপাদান দিয়ে তৈরি, এই সকল বিষয়ের উপর নির্ভর করে না। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি শূন্য স্থান হয়, শূন্য স্থান অর্থাৎ ভ্যাকিউম, সেখানে কোনো বায়ুর বাধা নাই, এবং একই উচ্চতা থেকে যদি আমরা নিক্ষিপ্ত করি দুটি বস্তুকে, তাহলে সেই বস্তুটা ভারী হোক হালকা হোক বস্তুদ্বয়, তারা একই সময়ে নিচে পড়বে, একই সময়ে ভূমিতে পতিত হবে। ঠিক আছে? তো এখন এই ভূমিতে পতিত হওয়ার ক্ষেত্রে যদি ভ্যাকিউম থাকে, তাহলে এই ভূমিতে পতিত হওয়ার ক্ষেত্রে এই বিষয়টি ভর বা আকার কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু নর্মাল অবস্থায় আমরা কি দেখতে পাই, আমরা যদি একটা পাথর আর একটা কাগজ যদি একই সাথে ছেড়ে দেই, তাহলে তারা একই সময়ে নিচে পড়ে না। পাথরটা আগে নিচে পড়ে, কাগজটা পরে পড়ে। কিন্তু কেন? কারণ এখানে বাতাসের বাধা রয়েছে। অর্থাৎ পাথরটি যত দ্রুত বাতাসের বাধাটা অতিক্রম করতে পারে, কাগজটি তত দ্রুত বাতাসের বাধাটাকে অতিক্রম করতে পারে না। ফলে পাথরটা আগে পড়ে এবং কাগজের টুকরাটা পরে পড়ে। কিন্তু যদি জায়গাটা ভ্যাকিউম হয়, অর্থাৎ কোনো বাতাস বা কোনো মাধ্যম কোনো কিছু যদি না থাকে, তাহলে এই জিনিসটা, দুটো জিনিসই, একটা পাথর এবং একটা কাগজ একই সময়ে ভূমিতে পতিত হবে। বিজ্ঞানী গ্যালিলিও এই সূত্রের অবতারণা করলেও গিনি এবং পালক দ্বারা, গিনি মানে স্বর্ণ মুদ্রা আর পালক হচ্ছে পাখির পালক, গিনি ভারী, পালকটা হচ্ছে হালকা। তো গিনি এবং পালক পরীক্ষা দ্বারা এই সূত্রটি প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন। ঠিক আছে? এবং আধুনিককালে তোমরা এই সূত্রের একটা প্রমাণ দেখতে পাবা। তোমরা যদি ইউটিউবে সার্চ দাও গ্যালিলিওস ফার্স্ট ল প্রুভ, তাহলে ইউটিউবে দিলে সেখানে বিবিসি বাংলার রিসেন্টলি তারা একটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করেছেন এই বিষয়টি নিয়ে, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র নিয়ে, এরকম একটা লোহার গোলক এবং একটা পাখির পালক নিয়ে। সেই ভিডিওটি তোমরা দেখে নিবে, তাহলে ভালো লাগবে। ঠিক আছে? তাহলে এই হলো আসলে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র, অর্থাৎ যেখানে বলা হয়েছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, এই হলো পড়ন্ত বস্তুর প্রথম সূত্র।
দ্বিতীয় সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা যে বিষয়টি পাচ্ছি সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। আমি আবার বলছি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে বেগও সেই অনুপাতে বাড়বে। সময় 1 গুণ বৃদ্ধি পেলে বেগ 1 গুণ হবে, সময় 2 গুণ বৃদ্ধি পেলে বেগ 2 গুণ হবে, সময় 3 গুণ বৃদ্ধি পেলে বেগ 3 গুণ হবে। এই বিষয়গুলো এমসিকিউতে আসে, খুব ভালো করে পড়বা। অর্থাৎ এরকম আসে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে বেগের অনুপাত কত, তাহলে বেগের সাথে সময়ের সম্পর্ক সমানুপাতিক। তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে বেগের অনুপাত হবে 1:2:3। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? তৃতীয় সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যদি h হয় তাহলে সেটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতে বস্তুটি দূরত্ব অতিক্রম করবে। যেমন সময় যদি 1 গুণ বৃদ্ধি করা হয় তাহলে উচ্চতা 1 গুণ বাড়বে, কিন্তু সময় যদি দ্বিগুণ করা হয় তাহলে উচ্চতা বাড়বে বা সরণ বাড়বে 4 গুণ। এভাবে 3 গুণ যদি করা হয় তাহলে উচ্চতা বাড়বে 9 গুণ। এখান থেকেও সাধারণত এই ধরনের কিছু এমসিকিউ প্রশ্ন আসে। সেখানে বলা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তাহলে দেখতে পাচ্ছ এটার সাথে সম্পর্ক কি? বর্গের সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে 1:4:9। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে। এখন গতির সমীকরণ, আমরা পড়ন্ত বস্তুর সূত্র অনুযায়ী যদি গতির সমীকরণগুলো লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো। তাহলে পড়ন্ত বস্তুর সূত্রসমূহ থেকে, গতির সমীকরণ থেকে আমরা পড়ন্ত বস্তুর সমীকরণগুলো কিভাবে পাই দেখো। গতির সমীকরণ আমরা দেখেছিলাম v = v0 + at। পড়ন্ত বস্তুর সমীকরণে এটা হয়ে যাবে v = v0 + gt। জি কেন? কারণ অভিকর্ষের প্রভাবেই সে নিচে পতিত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর সমীকরণ আমরা কি দেখেছিলাম? s = v0t + half of at²। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখব, এখানে সরণটা হবে উচ্চতা। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে উচ্চতা। h = v0t + half of gt²। আবার আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম পরের যে সূত্রটা v² = v0² + twice s। এই গতির সমীকরণটাকে পড়ন্ত বস্তুর সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি v² = v0² + twice gh। আমরা এটাকে আরও চেঞ্জ করতে পারি কিভাবে? পড়ন্ত বস্তুর সূত্রে কি বলা হয়েছে? স্থির অবস্থান থেকে পতিত হয়। তাহলে কোনো বস্তুকে যদি আমরা স্থির অবস্থা থেকে ছেড়ে দেই তাহলে তার আদিবেগ কত হবে? 0। তাহলে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে তাহলে এই সমীকরণগুলোকে আমরা লিখতে পারি v = gt। তারপরে আমরা লিখতে পারি h = half of gt², এবং আমরা লিখতে পারি v² = twice gh। আমরা এভাবেও পড়ন্ত বস্তুর সমীকরণগুলোকে লিখতে পারি। এই সূত্রগুলো দাগিয়ে রাখো, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি কাকে বলে? বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে। ঠিক আছে, আমি আবার বলছি, বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে।
আচ্ছা, এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা দড়ির মাথায় একটা ইটের টুকরো বেঁধে তুমি ঘোরাচ্ছ, ঠিক আছে, তুমি ঘোরাচ্ছ। তো এই যে জিনিসটাই বৃত্তাকার পথে এখানে এটা কিন্তু সমদ্রুতিতে ঘুরছে, আর এই বস্তুকণার যে গতি তাকেই বলা হচ্ছে সুষম বৃত্তীয় গতি। ওকে, তো সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে এর রৈখিক বেগের মান সেম থাকলেও প্রতিটা মুহূর্তে এর দিকগুলো চেঞ্জ হতে থাকে। খেয়াল করে দেখো, এই যে প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তিত হয়ে যাচ্ছে, ফলে বেগেরও পরিবর্তন হয় এবং আর কোনো বিন্দুতে বেগের ওই বিন্দুতে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। ওকে, কাজেই বেগের অভিমুখ পরিবর্তনের জন্য বস্তুর উপর একটি ত্বরণ তথা বল ক্রিয়া করে। এই ত্বরণের অভিমুখ বৃত্তপথের লম্ব বরাবর। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বেগটা ক্রিয়া করছে সেই বেগ এখানে প্রতি মুহূর্তে কি হচ্ছে, তার দিকটা চেঞ্জ করছে। দিক চেঞ্জ করার কারণে বেগের অভিমুখে বেগের অভিমুখ পরিবর্তনের জন্য বস্তুর উপরে একটা বল তথা ত্বরণ ক্রিয়া করে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে সুষম বৃত্তীয় গতি। ওকে, তো এর আরও একটা বাস্তব উদাহরণ, এটাও যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরো একটা বাঁকা পথে বাসটা টার্ন নিচ্ছে। ওকে, তো বাসটা যখন টার্ন নেওয়ার সময় তোমরা খেয়াল করেছো, বাসটা যখন ডানে টার্ন নেয় আমরা কিন্তু কোন দিকে সরে যাই, বাম দিকে সরে যাই। বাসটা ডানে টার্ন নিচ্ছে, তো ডানে টার্ন নেওয়ার সময় আমরা সরে যাই বাম দিকে। তাহলে বলতে পারো, কিন্তু এখানে কেন্দ্রমুখী ত্বরণ ক্রিয়া করবে হচ্ছে কেন্দ্রের দিকেই। এটাকে বৃত্তচাপ ধরে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এর দিক হবে কেন্দ্রের দিকে, যে ত্বরণটা সৃষ্টি হবে সেটার দিক হবে কেন্দ্রের দিকে। এখন বলতে পারো যে আমরা যাচ্ছি বাঁকা রাস্তা ধরে, আমরা ডানে যাচ্ছি কিন্তু আমরা বাইরে চলে যাচ্ছি, তাহলে কেন্দ্রমুখী বল কে দিল? এখানে কেন্দ্রমুখী বল দিল হচ্ছে বাসের সিট। ওকে, তখন আমরা বাসটা যদি গতি নিয়ে ডানে টার্ন নেয়, তাহলে আমরা বামের দিকে সরে যাই এবং সিট কিন্তু আমাদেরকে এভাবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের দিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই সিটের হাতল আমাদেরকে একটা কেন্দ্রমুখী ত্বরণ দিচ্ছে। ওকে, অর্থাৎ সুষম বৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ক্ষেত্রে আমরা কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আমরা একটা ত্বরণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই হলো সুষম বৃত্তীয় গতির ডেফিনেশন এবং উদাহরণ। এরপরে আমরা চলে যাব এই যে ত্বরণটা উৎপন্ন হলো, এই ত্বরণের ডেফিনেশনে এবং সেই কেন্দ্রমুখী ত্বরণ এর মান এবং দিক আমরা কিভাবে পাই সেই বিষয়টাতে আমরা এখন চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এর আগের টপিক অনুযায়ী সুষম বৃত্তীয় গতির কারণে একটা কেন্দ্রমুখী ত্বরণের উৎপত্তি হলো। তাহলে সেই কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের অভিমুখে বস্তুকণার উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা একটু মাথায় রাখো, কেন্দ্রমুখী বা এর আরেকটা নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। ওকে, একে সাধারণত এসি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণকে সাধারণত এসি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কেন্দ্রমুখী ত্বরণের মান কিভাবে নির্ণয় করি সেটি দেখব এবং কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে হয়। কেন্দ্রমুখী ত্বরণের দিক তো কেন্দ্রের দিকেই হবে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এটা আমরা জানি। তো এর মান আমরা কিভাবে বের করব সেটা আমরা এখন একটু দেখে আসি। চলো, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করব। ওকে, তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট PQR বৃত্তে একটি বস্তুকণা বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরে এবং
টি সময়ে পি বিন্দুতে পৌঁছায়, টি সময়ে পি বিন্দুতে পৌঁছায় এবং টি প্লাস ডেল টির সময়ে কিউ বিন্দুতে পৌঁছায়। আমি আবার বলছি, একটি বস্তুকণা ও বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরে টি সময়ে পি বিন্দুতে পৌঁছায় এবং টি প্লাস ডেল টি অর্থাৎ আরও একটি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে সেটি হচ্ছে কিউ বিন্দুতে পৌঁছায় এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এবং এখানে কোণ পি ও কিউ হচ্ছে থেটা। ওকে, তাহলে তাহলে আমরা দেখতে পারি বস্তুটি ডেলটি সময়ে অতিক্রান্ত দূরত্ব, বস্তুটির ডেলটি সময়ে অতিক্রান্ত দূরত্ব ডেল এস ইকুয়াল টু ভি ডেল টি ইকুয়াল টু বৃত্তটির বৃত্তচাপ পি কিউ। ওকে, তাহলে ডেলটির সময় অতিক্রান্ত দূরত্ব ডেল এস ইকুয়াল টু ভি ডেল টি, এটি হবে, এই ভি ডেল টি হচ্ছে এটার বৃত্তচাপ পি কিউ। ওকে, এখন চিত্র হতে দেখতে পাচ্ছি পি ও কিউ বিন্দুতে বস্তু দুটির তাৎক্ষণিক বেগ v1 ভেক্টর এবং v2 ভেক্টর এবং এই ভেক্টর দ্বয়ের মান সমান হয় কিন্তু দিক পরিবর্তিত হয়। ওকে, এখন পি বিন্দুতে বেগদ্বয়কে আমরা যদি তাৎক্ষণিক বেগদ্বয়কে আমরা যদি v1 ভেক্টর এবং v2 ভেক্টর দ্বারা সূচিত করি, তাহলে ডেলটি সময়ে বেগের পরিবর্তনকে আমরা লিখতে পারি v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বা ডেল ভি ভেক্টর। এখন এই বিষয়গুলোকেই যদি আমরা একটা ত্রিভুজের মাধ্যমে উপস্থাপনা করি, এ বি সি ত্রিভুজের মাধ্যমে, তাহলে দেখতে পাচ্ছ এই যে v2 কিউ বিন্দুতে বেগটার এটার বেগ হচ্ছে v2, তাহলে v2 কে সূচিত করা হয়েছে এসি দ্বারা। আবার খেয়াল করো v1 এর দিক কোন দিকে, তাহলে এই v1 এর দিককে সূচিত করা হয়েছে এবি দ্বারা। তাহলে ত্রিভুজ সূত্র দ্বারা আমরা এই বেগের লব্ধি বা ডেল ভি এর মানটা আমরা পেয়ে যাব হচ্ছে বিসি ভেক্টর দ্বারা। ওকে, তাহলে এই বিসি ভেক্টর দ্বারা আমরা পেয়ে যাচ্ছি ডেল ভি ভেক্টর। ওকে, তাহলে দেখো যে ত্রিভুজ আমরা পেলাম এ বি সি এবং ত্রিভুজ পি ও কিউ, এই দুটো ত্রিভুজ হচ্ছে আসলে সদৃশ কোণী এবং এরা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা পেয়েছি ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ এ বি সি, এরা পরস্পর সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু? কারণ এই যে এরা ব্যাসার্ধ একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সবসময় সমান হয়, অর্থাৎ ওপি ইকুয়াল টু ও কিউ। সো এরা বাহুদ্বয়ের সমান, তাই এরা হচ্ছে সমদ্বিবাহু এবং এরা সদৃশকোণী। সো আমরা লিখতে পারি কোণ পি ও কিউ ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু থেটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি কোণ এ বিসি ইকুয়াল টু কোণ এ সিবি ইকুয়াল টু ফাই ধরে নেই। তাহলে সেই ফাইয়ের মানটা কত? ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থেটা বাই 2। ওকে, আবার এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী হওয়ার কারণে আমরা লিখতে পারি বাহুদ্বয়ের অনুপাত সমান। তাহলে বিসি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি পিকিউ। দেখো বিসি মানে কি? ডেল ভিটা, তাহলে ডেল ভিটা এখানে কোনটা? পিকিউ। যদি আমরা চিন্তা করি এদের যে লব্ধিটা সেটা পিকিউ ডিভাইডেড বাই ও কিউ। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই বিসিটাকে আমরা কি পেয়েছি? ডেল ভি, মান বসিয়ে দিই ডেল ভি। আবার এসি মানে কি? এসি মানে হচ্ছে v2 বা ভি। ওকে, সমান বেগ দুইটার সমান, এই জন্য v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু ভি ধরা হয়েছে। তাহলে আমরা ভি লিখতে পারি ইকুয়াল টু, এর আগে খেয়াল করে দেখো ডেলটির সময়ে আমরা বৃত্তচাপ পেয়েছিলাম, কারণ টি সময়ে বস্তুটা ছিল পি বিন্দুতে এবং টি প্লাস ডেলটির সময়ে বস্তুটা ছিল কিউ বিন্দুতে। তাহলে ডেলটির সময়ে এর অবস্থার
পরিবর্তন ছিল, এর বেগ ছিল হচ্ছে, এটার দূরত্ব ছিল, এর বৃত্তচাপ ডেল এস, অর্থাৎ পি কিউ বৃত্তচাপের সমান, ডেল এস ইকুয়াল টু ভি ইন্টু ডেল টি। ওকে, তাহলে আমরা পি কিউ এর মান লিখে দিলাম ভি ডেল টি ডিভাইডেড বাই ও কিউ। ও কিউ মানে হচ্ছে ব্যাসার্ধ আর। এখন এখান থেকে আমরা লিখতে পারি ডেল ভি বাই ডেল টি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন তোমাদের তাৎক্ষণিক ত্বরণের ডেফিনেশনের কথা অবশ্যই মনে আছে। তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আচ্ছা এখানে তাৎক্ষণিক ত্বরণের ডেফিনেশন কি ছিল? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ। ওকে, আচ্ছা তাহলে এখানে এখানে এই যে পরিবর্তনটাও ছিল খুবই ক্ষুদ্র। ওকে, অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ে সেটা পি থেকে কিউ বিন্দুতে গিয়েছিল বস্তুটি। তাহলে আমরা এখানে যদি লিমিট বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লিমিট অফ ডেল টি টেন্স টু জিরো, অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ের জন্য যদি আমরা এটা বসাই টি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে সংজ্ঞানুযায়ী এই লিমিট অফ ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আর যেহেতু এটি কেন্দ্রমুখী ত্বরণ তাই এটাকে আমরা লিখতে পারি এসি। সংজ্ঞা অনুযায়ী এই ত্বরণটা কাজ করছে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, অর্থাৎ আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা হচ্ছে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ওকে, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবং এর দিক, কেন্দ্রমুখী ত্বরণের দিক মনে রাখবে, এর আগে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, কেন্দ্রমুখী ত্বরণের দিক সবসময় হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর। ওই যে একটা সুতার মাথায় যদি একটা ইটের টুকরো বেঁধে আমরা যদি ঘোরাতে থাকি তাহলে আমরা কিন্তু হাতে একটা টান অনুভব করি, সেই টানটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, বা ওই টান যেটা হচ্ছে উৎপন্ন হচ্ছে সেই টানটাকে আমরা বলি আসলে কেন্দ্রমুখী বল। অর্থাৎ এই কেন্দ্রমুখী ত্বরণের সাহায্যে যে বল উৎপন্ন হচ্ছে সেটাকেই আমরা বলি আসলে কেন্দ্রমুখী বল। এরপরে আমরা কেন্দ্রমুখী বলের সমীকরণে যাব। তার আগে দিকটা লিখি, এর দিক হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে, বৃত্তের কেন্দ্রের দিকে। এই হলো আমাদের কেন্দ্রমুখী ত্বরণের মান এবং দিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর আগে আমরা পেলাম কেন্দ্রমুখী ত্বরণ, আর এই কেন্দ্রমুখী ত্বরণের কারণে কেন্দ্রের দিকে একটি বল উৎপন্ন হয়, সেই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এবং সেই বলটার সমীকরণটা কি? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, বা এখানে কেন্দ্রমুখী ত্বরণ এসি। তাহলে আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু, আমরা কি জানি? এসি ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর। এই জিনিসটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, এবং আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আমি আবার বলছি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটি হলো আমাদের কেন্দ্রমুখী বলের সমীকরণ। ওকে, এবং এর দিক হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে। এবং একটা জিনিস মনে রাখবে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য, কারণ এক্ষেত্রে বল এবং সরণের অভিমুখ থাকে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকার কারণে সেখানে কৃতকাজটা শূন্য হয়ে যায়। ওকে, তাহলে সুষম বৃত্তাকার গতির যে বিষয়গুলো আমরা পড়লাম, সেই গতির বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা দেখতে পাই যে সুষম বৃত্তাকার গতি হচ্ছে সমদ্রুতিতে বিদ্যমান। এই গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান থাকে এবং এর কৌণিক ত্বরণ বিদ্যমান থাকে, কেন্দ্রমুখী ত্বরণ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের সাথে আরও এই বৃত্তাকার গতি আমরা শুরু করলাম, কিন্তু এই বৃত্তাকার গতির জন্য আমাদের অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এরপরে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে আমরা যেমন আগে রৈখিক সরণ পড়েছিলাম, এবার আমরা কৌণিক সরণ পড়ব, কৌণিক বেগ পড়ব,
কৌণিক ত্বরণ পড়ব, কৌণিক ভরবেগ পড়ব। এই বিষয়গুলো রয়েছে আমাদের পরবর্তী চ্যাপ্টারে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা সেই কৌণিকের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তৃতীয় অধ্যায়ের তত্ত্বীয় আলোচনা এখানেই শেষ হচ্ছে এবং আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখে ফেলেছি ইতিমধ্যেই। আর এই সংক্রান্ত আজকের যে টপিক সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন, একটা বা দুটো সৃজনশীল প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে দেখে আমরা আমাদের এই অধ্যায় শেষ করে ফেলব এবং আমরা এর পরবর্তীতে চলে যাব চতুর্থ অধ্যায়ে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।